স্টার্ট করে না? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি MD.MOHIUDDIN.MIA, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি বিএল কলেজ খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমরা প্রাণীবিদ্যা বিষয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীর উদ্দেশ্যে ক্লাস নিতে আসছি। আজকের ক্লাসের কোর্স শিরোনাম বা কোর্স টাইটেল হচ্ছে ওয়াইল্ড লাইফ বায়োলজি বা বন্যপ্রাণী জীববিদ্যা। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আমরা জেনে নিই যে জাতীয় উদ্যান বলতে আমরা কি বুঝি। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী জাতীয় উদ্যান বলতে মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত তুলনামূলকভাবে বৃহত্তর এলাকাকে বোঝায়, যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনসাধারণের শিক্ষা, গবেষণা ও বিনোদনের অনুমতি প্রদান এবং উদ্ভিদ ও বন্যপ্রাণীর প্রাকৃতিক পরিবেশ ও নয়নাভিরাম সুন্দর দৃশ্য সংরক্ষণ করার উদ্দেশ্যে ব্যবস্থা গ্রহণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব যে IUCN এর পুনরূপ হচ্ছে ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এদের মতে জাতীয় উদ্যান এমন একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন বাস্তুতান্ত্রিক বৃহৎ এলাকা যেখানে কোনো প্রকার সমস্যা সৃষ্টি বা ক্ষতি না করে জনগণ নান্দনিক বা আনন্দ ভ্রমণে বা গবেষকরা শিক্ষা ও গবেষণার জন্য প্রবেশ করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, জাতীয় উদ্যান ঘোষণা সম্পর্কে এবার আমরা আলোচনা করব। কীভাবে কোন নিয়মে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। বন্যপ্রাণী আইন 2012 এর 17 নং বিধির 1 নং প্রবিধি অনুযায়ী সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা কোনো সরকারি বন বা বনের অংশ বা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সরকারি ভূমিকে বন্যপ্রাণী ও উহাদের আবাসস্থলের উন্নয়ন অথবা পরিবেশ উন্নয়নের জন্য সুনির্দিষ্টভাবে সীমানা নির্ধারণপূর্বক জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করতে পারবেন। প্রবিধি বা উপধারা 2 এর অধীন জাতীয় উদ্যান ঘোষণার ক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয়সমূহ অনুসরণ বা ক্ষেত্রমতে বিবেচনা করতে হবে, যথা বন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনার জাতীয় নীতিমালা ও মহাপরিকল্পনা, ভূমির গঠনগত বৈশিষ্ট্য ও গুরুত্ব, ইকোলজি ও পরিবেশ। 3 ধারা 3 নম্বরে 14, 15, 16 উল্লেখিত 14, 15, 16 ধারায় উল্লেখিত বিধানাবলী জাতীয় উদ্যানের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আমরা অভয়ারণ্যের ক্ষেত্রে দেখেছি যে সমস্ত বিধিবিধান অভয়ারণ্যের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কের ক্ষেত্রেও অনুরূপ বিধিমালা প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জাতীয় উদ্যান প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করব। 1 নম্বর, সংরক্ষিত এলাকার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সুন্দর নয়নাভিরাম দৃশ্য সংরক্ষণ করা, বৃহৎ ও কার্যকর বাস্তুসংস্থানকে সুরক্ষা করা যাতে এখানকার যাবতীয় সম্পদ দীর্ঘস্থায়ী টেকসই হয়। উদ্ভিদ ও বন্যপ্রাণীর প্রাকৃতিক পরিবেশ ও আবাসস্থল সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা, মাটি ও পানি সংরক্ষণ করা, জেনেটিক ডাইভার্সিটিকে সংরক্ষণ করা, বন্যপ্রাণী ও উহার আবাসস্থলের উন্নয়ন সাধন, জনসাধারণ ও পর্যটকদের জন্য চিত্ত বিনোদনের সুযোগ সুবিধা বৃদ্ধি, শিক্ষা ও গবেষণার পরিবেশ ও সুযোগ সুবিধা সৃষ্টি করা, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সর্বাধিক সংখ্যক প্রজাতীয় জীব সম্প্রদায়কে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে জীববৈচিত্র্য সংরক্ষণ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানব যে জাতীয় উদ্যানে নিষিদ্ধ কাজসমূহ কী কী। মোটামুটি আমরা কিছু আলোচনা করব। যদিও আমরা জেনেছি যে অভয়ারণ্যের
পূর্বে জানিয়েছি যে অভয়ারণ্যের যে নিষিদ্ধ কাজগুলো আছে এখানেও অনুরূপ। তা সত্ত্বেও কিছু আলোচনা করতে হয়। উদ্যানের 1 নম্বর, উদ্যানের ভিতরে বা সীমানা থেকে বাইরের চতুর্দিকে 1 কিলোমিটারের মধ্যে কোনো বন্যপ্রাণী শিকার, হত্যা, ধরা বা আটক করা যাবে না। উদ্যানের মধ্যে গুলি ছোড়া বা অন্য কোনো কাজ করা যাবে না যাতে বন্যপ্রাণীদের স্বাভাবিক জীবন বিঘ্নিত হয় ও প্রজননে ব্যাঘাত ঘটে। কোনো প্রাণীকে খাদ্য পরিবেশন, স্পর্শ বা ভিতরের কোনো উদ্ভিদ বা তার অংশবিশেষ বা কোনো বনজ, ফলজ বা অন্য কোনো প্রাকৃতিক উপাদান সংগ্রহ, ধ্বংস, ক্ষতিসাধন বা আগুন লাগানো যাবে না। উদ্যানের অভ্যন্তরে প্রবাহিত কোনো পানি প্রবাহে বাধা দেওয়া বা পানি দূষণ করা যাবে না। কৃষিকাজ, জমি খনন বা অন্য কোনো উদ্দেশ্যে ভূমির অংশবিশেষ পরিবর্তন করা, ভাঙ্গা, গড়া বা মাটি কাটা যাবে না। জাতীয় উদ্যানের সীমানার বাইরে 1 কিলোমিটারের মধ্যে কোনো প্রকার শিল্প কারখানা স্থাপন করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব যে বাংলাদেশে কতগুলো জাতীয় উদ্যান এ পর্যন্ত প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী বন অধিদপ্তর দেশের বিভিন্ন এলাকায় 2013 সাল পর্যন্ত মোট 17টি জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করেছে, যার মোট আয়তন হচ্ছে 45,446.5 লাখ হেক্টর। এ সকল জাতীয় উদ্যান সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষিত। বন অধিদপ্তরের অধীন সংশ্লিষ্ট বিভাগসমূহ প্রতিষ্ঠিত জাতীয় উদ্যানগুলোর সার্বিক ব্যবস্থাপনা ও সংরক্ষণ করে থাকে। নিম্নে কয়েকটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যানের নাম, অবস্থান, আয়তন, প্রতিষ্ঠাকাল ও সংশ্লিষ্ট তথ্যাদি উল্লেখ করা হলো। 1 নম্বর, হিমছড়ি জাতীয় উদ্যান। এটি কক্সবাজার জেলায় অবস্থিত। 1980 সালের 15 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করা হয়। এর আয়তন হচ্ছে 1719.00 হেক্টর। প্রতিষ্ঠিত এলাকার বৈশিষ্ট্য হচ্ছে পাহাড়ি এলাকার ঝোপ, বাঁশ ও রোপিত বৃক্ষ। মধুপুর জাতীয় উদ্যান, এটা টাঙ্গাইলে অবস্থিত। 1982 সালের 24 ফেব্রুয়ারি এটি প্রতিষ্ঠা লাভ করে। এর মোট আয়তন হচ্ছে 8,436.10 হেক্টর। এর প্রতিষ্ঠিত এলাকার বৈশিষ্ট্য হচ্ছে উঁচু ভূমিতে পত্রজোড়া বন। বাওয়াল জাতীয় উদ্যান, গাজীপুর। 1982 সালে 11 মে এটি প্রতিষ্ঠা লাভ করে। এর মোট আয়তন আছে 5,022.27 হেক্টর। উঁচু ভূমিতে পত্রজোড়া বন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে মধুপুর জাতীয় উদ্যান টাঙ্গাইল, এটা ঢাকা ময়মনসিংহ সড়কে চলাচলের সময় দেখা যায়। ঢাকা ময়মনসিংহ যে সড়ক এটি এই উদ্যানের পাশ দিয়েই চলে গেছে। বাওয়াল জাতীয় উদ্যান, এটি গাজীপুরে দেখা যায়। ঢাকা ময়মনসিংহ সড়কের পাশে এটি অবস্থিত। লাউছড়া জাতীয় উদ্যান, মৌলভীবাজার জেলায় অবস্থিত। এটি 1996 সালের 7 জুলাই এটা প্রতিষ্ঠা লাভ করে। 1250 হেক্টরের আয়তন। টিলা এলাকার মিশ্র চিরসবুজ বনলের বৈশিষ্ট্য। লাউছড়া জাতীয় উদ্যান সচক্ষে দেখার সুযোগ হয়েছে। এখানে বড় বড় গাছ আছে, আমেরিকান ওক, বিশাল পাহাড়ি অঞ্চলের যে গাছ, কিছু গাছ এখানে আছে, অনেক উঁচু ধরনের গাছ আছে। এর মাঝ দিয়ে ঢাকা এবং এই উদ্যানের মাঝ দিয়ে ঢাকা সিলেট রেল লাইন চলে গেছে, অর্থাৎ এখানে মিটার গেজ রেল লাইন চলে গেছে। তারপরে আমরা আসি কাপ্তাই জাতীয় উদ্যান, এটা রাঙ্গামাটি জেলায় অবস্থিত। এটা 1999 সালের 9 সেপ্টেম্বর এটা প্রতিষ্ঠা লাভ করে। এর মোট আয়তন 5,464.27 হেক্টর। টিলা এলাকার মিশ্র চিরসবুজ বন। রামসাগর জাতীয় উদ্যান, দিনাজপুর। 30 এপ্রিল 2001, 2775 হেক্টর, রোপিত বৃক্ষ বিস্তৃত মানবসৃষ্ট দিঘি। সাতছড়ি জাতীয় উদ্যান, এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত। 2005 সালের 14 সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠা লাভ করে। 242.9 হেক্টর। টিলা এলাকার মিশ্র চিরসবুজ বন। খাদিমনগর জাতীয় উদ্যান, এটি সিলেট জেলায় অবস্থিত। এটিও দেখার সুযোগ হয়েছে। 2006 সালের 10 এপ্রিল 678.80 হেক্টর। টিলা এলাকার রোপিত বৃক্ষ।
কুয়াকাটা জাতীয় উদ্যান পটুয়াখালী, এটা 2010 সালের 24 অক্টোবর প্রতিষ্ঠা লাভ করে। 1610 হেক্টরের আয়তন, অবশিষ্ট ম্যানগ্রোভ বন ও বালুকাময় সৈকত। আলতাদিঘি জাতীয় উদ্যান নওগাঁ, 2011 সালের 24 ডিসেম্বর এটি প্রতিষ্ঠা লাভ করে। উঁচুভূমিতে পত্রজোড়া বন। বগুড়া আলতাদিঘি, যেটা নওগাঁ জেলা অবস্থিত। এই আলতাদিঘি দেখার 1996 সালে এই আলতাদিঘি দেখার একাধিকবার সুযোগ হয়েছিল। এটা একটি লম্বা মানব খননকৃত দিঘি, অনেক লম্বা, তারপরে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি লম্বা, আর 2 থেকে 300 মিটার চওড়া। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বিশেষ করে মধুপুর ও বাওয়ালের জাতীয় উদ্যান নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আজ থেকে প্রায় 50 বছর পূর্বে মধুপুর গড় ব্যাপকভাবে বনাবৃত ছিল। বনের প্রধান বৃক্ষ শাল, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে শৌরিয়া রোবস্টা। এই বৃক্ষের নাম অনুসারে এই বনের নাম করা হয়েছে শালবন। অবৈধভাবে ব্যাপক হারে শাল গাছ কাটার ফলে বর্তমানে প্রায় 600 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত বনভূমি বিদ্যমান। তবে নতুন করে বনায়ন করা হচ্ছে অনেক স্থানে। কতিপয় বিদেশি প্রজাতি যেমন আকাশমণি বা আকাশিয়া উরিকুলিফর্মিস ও ইউক্যালিপটাস ক্যামালডুনেন্সিস গাছ লাগানোর ফলে বাস্তুতন্ত্রের অনেক নেতিবাচক পরিবর্তন হয়েছে। যেহেতু এই দুইটা ফলজ গাছ না, এখান থেকে আমরা ইউক্যালিপটাস গাছ এখানে লাগানো হয় তার আশেপাশে এলাকার প্রচুর পানি শুষে নেয়, ফলে অন্যান্য গাছের ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়, পরিবেশ আশেপাশে মাটি পানি শূন্য হয়ে যায়। আকাশমণিও তদ্রূপ। বর্তমান সরকার যে ইউক্যালিপটাস লাগানো আমদানি এটা নিষিদ্ধ করা হয়েছে, গাছ লাগানো নিষিদ্ধ করা হয়েছে। 2টা গাছই নিষিদ্ধ তালিকায় আছে। এর ফলে এই গাছ দুটোর ফলে পাখি প্রজাতিও সংখ্যা হ্রাস পেয়েছে। স্থানীয় জনগণের জ্বালানি প্রাপ্যতা হ্রাস পেয়েছে। এসব ক্ষতিকর প্রতিক্রিয়া বলে বন বিভাগ মধুপুর করের বনায়নে মিশ্র কম্পোজিশন বিবেচনা করছে। মূল বনভূমির অবশিষ্টাংশের 2টি এলাকায় 2টি জাতীয় উদ্যান গড়ে তোলা হয়েছে। একটি উত্তরে মধুপুর জাতীয় উদ্যান, টাঙ্গাইল জেলায় অবস্থিত, আর অন্যটি ভাওয়াল জাতীয় উদ্যান। ধারণা করা হয়েছিল যে এই 2টি জাতীয় উদ্যানের মাধ্যমে প্রাকৃতিক বাস্তুতন্ত্র সংরক্ষিত হবে। নির্বিচারী বৃক্ষ নিধন ও বন্যপ্রাণী শিকারের ফলে এই উদ্যান দুটি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। 2 দশক পূর্বে মধুপুর গড়ের বনভূমিতে হাতি ও গন্ডারের উপস্থিতি ছিল, কিন্তু 19 শতাব্দীর শেষ দিকে এই প্রাণী দুটি বিলুপ্তির ঘটে। বাঘ ও চিতাবাঘ এর সংখ্যাও ছিল উল্লেখযোগ্য, কিন্তু 20 শতাব্দীর শুরুতে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং 50 বছর পূর্বে একেবারে বিলুপ্ত হয়ে যায়। চিতাবাঘ বর্তমানে বিলুপ্ত প্রায়। বিভিন্ন প্রজাতির বন বিড়াল, গন্ধকুকুর প্রভৃতি প্রাণী এখনও মধুপুর বনে পাওয়া যায় বলে জানা। একসময় বনে প্রচুর ময়ূর দেখা যেত, বিগত 30 বছরে কোনো ময়ূর দেখা যায় নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে স্লাইডটিতে আমরা বাওয়ালের জাতীয় উদ্যানের একাধিক ছবি আমরা দেখতে পাচ্ছি। রাস্তা, শালবন, এরপর ছোট রাস্তা বা বড় রাস্তা, রাস্তা। দ্বিতীয় বাওয়াল জাতীয় উদ্যান। তৃতীয় হচ্ছে বাওয়াল জাতীয় উদ্যানের প্রবেশের গেট, যেটা আমরা লক্ষ্য করছি। তৃতীয় ছবিটা হচ্ছে চতুর্থ ছবিটা হচ্ছে মধুপুর জাতীয় উদ্যানের যে প্রবেশ গেট। মধুপুর জাতীয় উদ্যানের মোটামুটি একই রকমের। তারপরে লাগুছড়া জাতীয় উদ্যানের মধ্যবর্তী যে রেল লাইন দেখানো হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, যে এবারের স্লাইডটা হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যানের চিত্র। এটা প্রবেশ পথ। তারপর হচ্ছে লাগুছড়া জাতীয় উদ্যান, শতাব্দীর স্মারক। এটা মৌলভীবাজারের কমলগঞ্জ জেলায় অবস্থিত, কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। এখানেও আমার যাওয়ার সুযোগ হয়েছে 3 বছর আগে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডটিতে আমরা বগুড়ার আলতাদিঘির যে অবস্থা, আপনার লম্বা মানব সৃষ্ট দিঘি, এটা নিয়ে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে। আমার সুযোগ হয়েছিল এবং এখানে মাছ চাষ করা হয় এই দিঘিতে।
আশেপাশে গাছ বিভিন্ন ধরনের মেহগনি গাছ, বিভিন্ন ধরনের বৃক্ষ এখানে আছে, সেগুন গাছ, মেহগনি গাছ ইত্যাদি গাছ লাগানো হয়েছে। তারপরে হিমছড়ি জাতীয় উদ্যান, তারপর হলো মধুপুর জাতীয় উদ্যানের ওই একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। খাদিমনগর জাতীয় উদ্যান সিলেটে অবস্থিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণে আমরা বাংলাদেশের জাতীয় উদ্যান নিয়ে আলোচনা করলাম। এখন আমরা বাড়ির কাজ দেব। 1 নম্বরে জাতীয় উদ্যান বলতে কী বোঝায়? জাতীয় উদ্যান ঘোষণার ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়? জাতীয় উদ্যানের নিষিদ্ধ কাজগুলোর বর্ণনা দাও। অবস্থান উল্লেখপূর্বক 10টি জাতীয় উদ্যানের নাম লেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার আলোচনাগুলো শুনবে, শোনার পর স্লাইডগুলো দেখবে, পড়বে এবং এই বাড়ির কাজগুলো করে রাখবে। যদি সম্ভব হয় আমার ইনবক্সে তোমরা দিতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাই আমার লেকচারগুলো দেখবে। আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া আছে। সেই ক্লাসগুলো ভালোভাবে দেখবে, বারবার পড়বে, তাহলে তোমরা শিখতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।